দেশের অন্যতম বড় এবং সবচেয়ে বেশি বিতর্কিত একটা ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব। নিট এক্সাম পেপার লিকড হওয়ার এই বিশাল কেলেঙ্কারি কিভাবে ঘটল, কারা এর পেছনে আছে, আর এর ইম্প্যাক্ট কতটা গভীর, আজ আমরা একদম তথ্য প্রমাণের ভিত্তিতে সেটাই বিশ্লেষণ করব। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। 180-র মধ্যে 135? হ্যাঁ, ঠিকই শুনছেন। পরীক্ষার ঠিক আগের রাতে ফাঁস হওয়া একটা প্রশ্নপত্রের সাথে পরের দিনের মূল পরীক্ষার 180টা প্রশ্নের মধ্যে একেবারে হুবহু 135টা প্রশ্ন মিলে যায়। একটা কমা বা ফুল স্টপ পর্যন্ত আলাদা ছিল না। সর্বভারতীয় লেভেলের এত বড় একটা কঠিন পরীক্ষার ক্ষেত্রে এটা তো আর কোনো সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারে না, তাই না? আর ঠিক এখান থেকেই পুরো ঘটনাটার মোড় ঘুরে যায়। পর্ব ১, পরীক্ষার আগের রাতের সেই প্রথম সতর্কবার্তা। ঘটনাটা শুরু কিন্তু দোসরামে। কেরালার এক মেডিকেল স্টুডেন্ট রাজস্থানের সিকারে থাকা তার বাবাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠায়। মেসেজের ফাইলটা সম্পর্কে বলা হয় এগুলোই নাকি আগামীকালকের নিট পরীক্ষার প্রশ্ন। বাবা সেই রাতে কিছু না করলেও পরের দিন সকালে তার হোস্টেলের ছাত্রীদের এই প্রশ্নগুলো দিয়ে দেন। এরপর পরীক্ষার দিন কোচিংয়ের একজন শিক্ষকের সাথে বসে মেলাতেই দেখা যায় বুম, 135টা প্রশ্ন একেবারে হুবহু মিলে গেছে। এরকম অকাট্য প্রমাণ সামনে আসার পর দীর্ঘ টালবাহানা শেষে 12ই মে নিট পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এখন সবচেয়ে সংবেদনশীল জায়গাটা হল এই 22 লক্ষ সংখ্যাটি। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 22 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ। দেশের এতগুলো পরীক্ষার্থী তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে শুধুমাত্র এই একটা পরীক্ষার উপর নির্ভর করে বসে থাকে। নিট এক্সাম পেপার লিকড হওয়ার এই একটা ঘটনা এতগুলো মানুষের হাড়ভাঙা পরিশ্রম আর স্বপ্নকে মুহূর্তের মধ্যে খাদের কিনারে ফেলে দিয়েছে। পর্ব ২, চলুন ট্র্যাক করি প্রশ্নপত্রটা ঠিক কিভাবে ছড়ালো। কিভাবে এই প্রশ্নপত্র হাতবদল হল তার রুটটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। তদন্ত থেকে আমরা যা জানতে পারছি, এই চক্রের যাত্রা শুরু হয় মহারাষ্ট্রের নাসিকের একটা প্রিন্টিং প্রেস থেকে। সেখান থেকে প্রশ্নপত্রটা যায় গুড়গাঁওয়ে, যেখানে এটাকে একটা গেস পেপার বা সম্ভাব্য প্রশ্নপত্রের নাম দেওয়া হয়। এরপর রাজস্থানের ব্রোকারদের হাত ঘুরে সেটা একদম শেষে গিয়ে পৌঁছায় সিকারের এক এজেন্টের কাছে। এটা শুধু একটা চুরি নয়, এটা রীতিমতো একটা ওয়েল অর্গানাইজ সাপ্লাই চেন। আর এই চুরির পদ্ধতিগুলো শুনলে যে কোনো থ্রিলার মুভি মনে হবে। সাধারণ কোনো মোবাইল ক্যামেরা নয়, এরা ব্যবহার করেছিল হাই ডেফিনেশন পোর্টেবল স্ক্যানার। আর সবচেয়ে শকিং ব্যাপার হলো নাসিকের উপকণ্ঠে এই চক্রটা নিজেদের একটা শ্যাডো সার্ভার পর্যন্ত তৈরি করেছিল সাধারণ মনিটরিং সিস্টেমে, যাতে এই ডেটা ট্রান্সফার ধরা না পড়ে। ঠিক সেই জন্যই এত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। কালোবাজারের রেটগুলো একবার দেখুন, মাথা খারাপ হয়ে যাবে। নাসিকের এক ছাত্র প্রথমে 1 লক্ষ টাকায় মূল কপিটা কেনে। এরপর গুরগাঁওয়ের এক ডাক্তার সেটার সফট কপি কেনে 15 লক্ষ টাকায়। তারপর রাজস্থানের বিওয়াল ভাইদের কাছে সেটা বিক্রি হয় 30 লক্ষ টাকায়। সেখান থেকে সিকারের রাকেশ কুমারের কাছে যায় 5 লক্ষ টাকায়। আর সবশেষে সাধারণ শিক্ষার্থীদের কাছে মাথাপিছু 50,000 টাকার বিনিময়ে এটা পৌঁছে দেয়া হয়। হাতবদলের সাথে সাথে কিভাবে এর দাম হু হু করে বেড়েছে সেটা একেবারে জলের মতো পরিষ্কার। পর্ব ৩, এবার আসি অভিযুক্তদের কথায় এবং কে কি অস্বীকার করছে। মূল অভিযুক্ত এই বিওয়াল ভাইদের নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর প্রশ্ন সামনে এসেছে। এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে অন্য কিছু আছে? সোর্স থেকে আমরা যা পাচ্ছি, অভিযোগ রয়েছে যে বিওয়াল ভাইয়েরা পরীক্ষা হওয়ার 1 মাস আগেই নাকি পেপার লিক হওয়ার বিষয়টা জানতেন। দীনেশ বিওয়াল একটি রাজনৈতিক দলের যুবমোর্চার সদস্য হিসেবে পরিচিত, আর রাজস্থানের শিক্ষামন্ত্রীর সাথেও তার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হল, গত বছর তাদের পরিবারের 4 জন সদস্য নিট পরীক্ষায় পাশ করেছিল। এই ঘটনাগুলোকে পাশাপাশি রাখলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এর পেছনে বৃহত্তর কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কানেকশন নেই তো? আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, তবে তথ্যগুলো সত্যিই ভাবিয়ে তোলে। পুরো ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে যায় যখন আমরা দেখি বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন একে অপরকে দোষারোপ করছে। একদিকে রাজস্থান পুলিশের এসওজি দাবি করছে যে প্রশ্নফাঁসের মূল এপিসেন্টার ছিল নাসিকের একটা প্রেস, আর ঠিক উল্টো দিকে নাসিকের ডিসিপি সরাসরি এই দাবি উড়িয়ে দিয়ে বলছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং ওখানে কোনো প্রশ্নপত্র ছাপানোই হয়নি। এই চরম ব্লেম গেমের চক্করে আসল সত্যটার সামনে আসতে শুধু দেরিই হচ্ছে। পর্ব ৪, কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং পেছনের ইতিহাসটা ঠিক কী। এনটিএর ডিরেক্টর জেনারেল অভিষেক সিংয়ের স্টেটমেন্টটা শুনুন। তিনি বলেছিলেন, আমি বলবো না যে পুরো প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিছু প্রশ্ন মিলে গেছে। মানে একবার ভাবুন তো, 180টার মধ্যে 135টা প্রশ্ন হুবহু মিলে যাওয়ার পরও ব্যাপারটাকে সির্ফ কিছু প্রশ্ন মিলে যাওয়া বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
এই মন্তব্যের পর যে তীব্র বিতর্কের ঝড় উঠবে সেটাই তো স্বাভাবিক। মানুষ তো আর চুপ করে বসে থাকবে না। এই ধরনের দায়িত্বহীন মন্তব্যের পর সাধারণ মানুষের ক্ষোভ একেবারে চরমে পৌঁছায়। কোনো রকম জবাবদিহিতা না থাকায় ক্ষুব্ধ জনতা ন্যাশনাল টেস্টিং এজেন্সির একটা ব্যঙ্গাত্মক নতুন নাম দিয়ে বসে, ন্যাশনাল টেম্পারিং এজেন্সি, মানে জাতীয় কারচুপি সংস্থা। আর সিস্টেমের এই অসঙ্গতি যে এটাই প্রথম তা কিন্তু নয়। আরেকটা সংখ্যা মনে করিয়ে দিই, ৬৭। ২০২৪ সালের পরীক্ষার সেই ঘটনাটা মনে আছে, যেখানে ৬৭ জন শিক্ষার্থী ৭২০-র মধ্যে নিখুঁত ৭২০ নম্বর পেয়েছিল? তখন এর পেছনে গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বরের একটা অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। বোঝাই যাচ্ছে কাঠামোগত কোনো সংস্কার না হওয়ায় বছরের পর বছর একই ধরনের ত্রুটি বারবার ফিরে আসছে। পর্ব ৫, শেষমেশ কাদের ক্ষতি হল আর বিকল্প কি হতে পারে? এই যে নিট এক্সাম পেপার লিকড হলো, এর আসল মূল্য কিন্তু টাকায় মাপা যায় না। এর পেছনে থাকে মাসের পর মাস হাড়ভাঙা প্রস্তুতি, কোচিং সেন্টারে লাখ লাখ টাকা খরচ, ঘুম আর সোশ্যাল লাইফে স্যাক্রিফাইস, আর মারাত্মক লেভেলের মেন্টাল প্রেশার। যখন এরকম একটা পরীক্ষা বাতিল হয় তখন শুধু একটা দিন নষ্ট হয় না, এই সমস্ত আত্মত্যাগ নিমেষে জিরো হয়ে যায়। এটা লাখ লাখ সৎ শিক্ষার্থীর একটা নীরব কান্নার গল্প। তবে হ্যাঁ, হতাশ হয়ে বসে থাকলে চলবে না। আমাদের আজকের এই আলোচনা থেকে একটা পজিটিভ দিকও কিন্তু উঠে আসে। যখন একটা মাত্র পরীক্ষার ওপর পুরো ভবিষ্যৎ আটকে থাকে, তখন একটা সলিড প্ল্যান বি থাকা অত্যন্ত জরুরি। ১০০টি ভিন্ন কেরিয়ার গাইডের ডেটা বলছে, ডাটা সায়েন্স, ইউআই, ইউএক্স ডিজাইন, ক্লাইমেট রিসার্চ বা স্পোর্টস অ্যানালিটিক্সের মতো আধুনিক ও দারুণ সব সম্ভাবনাময় ফিল্ডগুলো এখন একদম ওপেন। জীবন তো আর কেবল একটা মাত্র মেডিকেল পরীক্ষার ওপর নির্ভর করে থেমে থাকতে পারে না, তাই না? আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো ঘটনা যখন বারবার প্রমাণ করে যে সিস্টেম একটা পরীক্ষার পবিত্রতা এবং গোপনীয়তা রক্ষা করতে ডাহা ফেল, তখন লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থী ঠিক কিভাবে তাদের ভবিষ্যৎ সেই সিস্টেমের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারে? জবাবদিহিতা আর স্বচ্ছতা ছাড়া এই আস্থার সংকট কি আদৌ কোনোদিন কাটানো সম্ভব? উত্তরটা আমাদের সবাইকে খুঁজতে হবে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।